ওয়েলকাম, আমি প্রাণ স্যার। আর একটি ডেমো ক্লাস। আপনি বা তুমি ইন্টারভিউ যাওয়ার পর যারা ইন্টারভিউয়ার আছে, শিক্ষা বিজ্ঞানের একজন চাকরি প্রার্থী হিসেবে গেছি আমি। সেখানে আমাকে বলল যে সেমিস্টার 4 থেকে, যে এডুকেশনের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 থেকে একটি টপিক পড়াও বলতে পারে, অথবা আমাকে বলেছে শিখন কৌশল থেকে যে কোনো একটি কৌশল ডেমনস্ট্রেশন বা ক্লাস ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন আপনি দিন। অথবা বলল যে আপনি শিখন কৌশল থেকে একটি পড়ান, তার বা অনুবর্তন কৌশলটা পড়ান। তো ছাত্রদের মনে করুন আপনি একটা ক্লাসরুমে আছেন, 12-এর ক্লাসে আছেন, সেখান থেকে আপনি অনুবর্তন পড়ান বা প্রাচীন অনুবর্তন, যে কোনো কিছু বলতে পারেন। তো আপনার যাই হোক না কেন, আপনি প্রাচীন অনুবর্তন ডেমনস্ট্রেশন করাবেন। এটা কোথায় আছে? এটা আছে সেমিস্টার 4 এ, এডুকেশন সাবজেক্টের সেমিস্টার 4, অর্থাৎ সেমিস্টার 4 মানে ক্লাস 12, 3-4টা ক্লাস 12, আর সেমিস্টার 1-2 হচ্ছে ক্লাস 11। তাহলে সেটার ডেমনস্ট্রেশন কেমনভাবে দেওয়া যেতে পারে আমি সংক্ষিপ্ত আকারে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে যখন আমি সিচুয়েশনটা শুরু হচ্ছে, ক্লাসরুমটা আমি প্রথমেই কি করব, সেখান থেকে ডাস্টার এবং একটা যে আমাকে দেওয়া হবে মার্কার বা চক, সেটা আমি নিচ্ছি। আমাকে ব্ল্যাকবোর্ডটা দেওয়া হবে। আমার কাছে কিন্তু আর কোনো টিএলএম নেই। এই মুহূর্তে আমি ক্লাসটা শুরু করব। ওয়েলকাম স্টুডেন্ট, গুড মর্নিং। আচ্ছা, আমরা তো শিখন বর্ণনা কিছু পড়েছি। আচ্ছা সুমন, তুমি বলো তো যে আমরা এই যে বিভিন্ন কিছু শিখি, যা কিছু শিখি না কেন, এই যে আমরা অঙ্ক করা শিখি, আর সাঁতার কাটতে শিখেছি, আবার একটা ছেলে হাঁটতে শিখেছে, যা কিছু শিখি সব কি একভাবেই শিখি, না এই যে শেখাগুলোর মধ্যে তফাৎ আছে? হ্যাঁ, শেখাগুলোর মধ্যে তফাৎ আছে। সব কিছু আমরা একইভাবে শিখি না। একটা জটিল অঙ্ক আমরা যেভাবে শিখি, আর আমি মোটর সাইকেল চালানো শিখবো, দুটো শেখা কিন্তু একরকম নয়, দুটো আলাদা আলাদা, কিন্তু দুটোই শেখা। অর্থাৎ শেখা মানে শিখন, সেটা তো আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে শিখছি কিভাবে, কিভাবে শিখছি, সেই শেখাটাকে বলা হচ্ছে কি শিখন কৌশল। যেভাবে শিখছি, অর্থাৎ কোন কৌশলে আমি শিখছি, তাকে কি বলা হচ্ছে? তাকেই বলা হচ্ছে শিখন কৌশল। অর্থাৎ যেভাবে শিখছি, এক একটা জিনিসের এক একটা উপায় আছে, কৌশল আছে, সিস্টেম আছে। সেই সিস্টেমটাই হচ্ছে টেকনিক। তাহলে লার্নিং টেকনিক বা মেকানিজম। এইবার এই শিখনের না অনেকগুলো কৌশল আছে, অনেক রকম পদ্ধতি আছে। আমি যেমন উদাহরণ হিসেবে বললাম আগে, বিভিন্নভাবে শিখি, তাই তো? ঠিক এই শেখার নানা রকম কৌশল আছে। তার মধ্যে একটা অন্যতম কৌশল হচ্ছে অনুবর্তন। অনুবর্তন, অনুবর্তনের ইংরেজি হচ্ছে কন্ডিশনিং। এই অনুবর্তন কি জিনিস? অনুবর্তন বলা হচ্ছে যে আমরা যে সমস্ত আচরণগুলো করি, আচরণ কি? প্রতিক্রিয়া, ভালোবাসায় যেটাকে বলে। কোনো একটু উদ্দীপক যখন আমাকে উদ্দীপিত করে, এবার প্রশ্ন আসছে উদ্দীপক কি? একদম ঠিক প্রশ্ন করেছো যে উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে যা আমাদের ইন্দ্রিয়কে উত্তেজিত করে। আমাদের 5টা ইন্দ্রিয় আছে না, চোখ, কান, নাক, জিভ, ত্বক। বাইরের কোনো একটা উত্তেজনা তো আমাকে উদ্দীপিত করে। আমার হট করে একটা পায়ে কাটা ফুটলো, কাটাটা হচ্ছে উদ্দীপক। কাটা ফোটা, ওরে বাবারে, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। একটা নির্দিষ্ট উদ্দীপকের একটা প্রতিক্রিয়া থাকে। এই যে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে একটা বন্ধন থাকে, এই বন্ধনটাকে যদি নিয়মিত চর্চা করা হয়, একটা পরিবর্তিত রূপ আনা যেতে পারে। সেইটা আমি ডিটেলসে আসবো। এটা হচ্ছে অনুবর্তনের মূল কথা। অনুবর্তনের দুটো কৌশল আছে। তার মধ্যে এই অনুবর্তন তত্ত্বের যিনি প্রবক্তা, তিনি হচ্ছেন রাশিয়ান শারীরবিদ আইভান প্যাভলভ। এই প্যাভলভের অনুবর্তনটাকেই বলা হয় প্রাচীন অনুবর্তন। আমরা ধীরে ধীরে কিন্তু এই সমস্তগুলোই জানবো। তাহলে আজকে আমাদের ক্লাসটায় আলোচনা করছি কি প্রাচীন অনুবর্তন। এই প্রাচীন অনুবর্তন কৌশলের প্রবক্তাকে আমরা আগেই বললাম রাশিয়ান শারীরবিদ। দেখো, মনোবিদ বা শিক্ষাবিদ কিন্তু নয়, রাশিয়ান শারীরবিদ আইভান প্যাভলভ। এই আইভান প্যাভলভ হচ্ছেন এই অনুবর্তনের প্রবক্তা। কি বলা হয়েছে প্রাচীন অনুবর্তনের মূল কথা কি? প্রাচীন অনুবর্তনে প্যাভলভ বলেছেন যে কৃত্রিম উদ্দীপকের সাহায্যেও একটি নির্ভুল প্রতিক্রিয়া করা যায়। আগেই বললাম, একটা নির্দিষ্ট যখন উদ্দীপকের ইংরেজি হচ্ছে স্টিমুলাস, এস। একটা উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণী কি করে? একটা প্রতিক্রিয়া করে, রেসপন্স করে। আর প্রথম অক্ষর, তাই এস। আর একটা নির্দিষ্ট উদ্দীপকের সাথে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটে। কিন্তু যদি বারবার চেষ্টা, নিয়মিত অনুশীলন করা যায়, তাহলে একটা অস্বাভাবিক উদ্দীপক দিয়ে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া করা যায়। অর্থাৎ খিদে লাগলে আমি খাচ্ছি, এটা স্বাভাবিক। কিন্তু
পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারি যে খিদে লাগলে আমি চিৎকার করছি, কি হাস্য! হ্যাঁ, এইরকম পরিস্থিতিও হতে পারে, সেটাই এবার আসবো। তাহলে প্যাভলভের মতে অনুবর্তন মানে কি, যে নির্দিষ্ট উদ্দীপকের বাইরে অন্য কোনো উদ্দীপক দ্বারাও একটা প্রতিক্রিয়া, অর্থাৎ এই উদ্দীপকটা ধরো এই উদ্দীপকের সাহায্যে এই প্রতিক্রিয়াটা ঘটছে, কিন্তু যদি চেষ্টা করা যায় দেখা যাবে এই উদ্দীপকের ছাড়া অন্য একটা উদ্দীপকের দ্বারাই এই প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। তখন বাদ চলে যাবে, অন্য একটা উদ্দীপক দ্বারা এটা ঘটছে। এই যে এর সাথে এর সম্পর্ক ছিল, তার বদলে এর সাথে সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্কটা একদিনে স্থাপিত হয় না, বারবার চেষ্টা বা চর্চা বা অনুশীলন করলে একটা নতুন উদ্দীপকের সাথে পুরনো প্রতিক্রিয়ার সম্পর্ক স্থাপন করা যায়। তাকে বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন। প্যাভলভ তার এই তত্ত্বটা একটা পরীক্ষার দ্বারা প্রকাশ করেছেন, মানে ব্যাখ্যা করবার জন্য একটা পরীক্ষা করেছেন কুকুরের ওপর। কি, তিনি প্রথমে একটি ক্ষুধার্ত কুকুর নিয়েছেন। সেই কুকুরটাকে তোমার যে কুকুরের সামনে কি করছে, খাবার দিলে কুকুরের কি হয়, লালাক্ষরণ চলে আসে, তাই তো? এটা স্বাভাবিক। কিন্তু এটাকে তিনি একটু ঘুরিয়ে করলেন। একটা তোমার যে ক্ষুধার্ত কুকুরের সামনে প্রথমে তিনি একটা ঘন্টার ধ্বনি করলেন। তাহলে একটা কুকুর যদি চুপচাপ থাকে, তার সামনে একটা আওয়াজ হলে কুকুর কি হয়, সজাগ হয়ে ওঠে না? তাহলে কুকুরের সামনে তিনি প্রথমে কি করলেন, তোমার যে ঘন্টার ধ্বনি করলেন, ঘন্টা বাজালেন। এই ঘন্টার ধ্বনি একটা কি উদ্দীপক, স্টিমুলাস। ঘন্টার ধ্বনি শুনে কুকুরটা কি করলো, সজাগ হয়ে উঠলো, জেগে উঠলো। তাহলে এটা কি একটা প্রতিক্রিয়া, তাই তো? স্টিমুলাস একটা প্রতিক্রিয়া। এবারে ঠিক ঘন্টার ধ্বনিটা শেষ হবার আগে, ঘন্টা ক্রিং করে বেজেই যাচ্ছে, ঠিক তার আগে কুকুরের সামনে কি করলেন, তিনি খাদ্য বস্তু দিলেন। এবার খাবার দেখলে কুকুরের কি হবে, লালাক্ষরণ হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এইটাও একটা উদ্দীপক, লালাক্ষরণ একটা প্রতিক্রিয়া, আর খাদ্য একটা উদ্দীপক। তিনি এইভাবে করলেন। এইবার দেখা গেল ঘন্টার ধ্বনি করছেন, তারপরে খাবারটা দিচ্ছেন, ঘন্টা শুনে কুকুরটা কি হচ্ছে, সজাগ হচ্ছে, আর খাদ্য দেখে লালাক্ষরণ হচ্ছে। এইভাবে কিছুদিন চলতে চলতে ঘন্টা বাজালে কুকুরের লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে, খাবার দেওয়ার আগে লালাক্ষরণ হচ্ছে। কেন হচ্ছে? এইটাকেই প্যাভলভ নাম দিলেন অনুবর্তন। ওই যে ঘন্টা বেজেছে মানে আমি খাবার পাবোই, এই যে অভ্যাসটা কুকুরের মধ্যে হয়ে গেছে, তখন সে কি হচ্ছে, ঘন্টা শুনে লালাক্ষরণ হচ্ছে। তাহলে ঘন্টা প্রথমে একটা উদ্দীপক, এটা 1 নম্বর উদ্দীপক, তাই শুনে প্রতিক্রিয়া হয়েছিল সজাগ, এটা 1 নম্বর প্রতিক্রিয়া। খাদ্যবস্তু আরেকটা উদ্দীপক, এটা 2 নম্বর। লালাক্ষরণ আরেকটা প্রতিক্রিয়া, এটা 2 নম্বর। এইভাবে চলতে চলতে কি হলো, তাহলে ঘন্টা শুনেই লালাক্ষরণ হয়ে গেল। তাহলে লালাক্ষরণ তো কুকুরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল, কিন্তু ঘন্টা শুনে কখনো লালাক্ষরণ হয়? এটাই কিন্তু হচ্ছে। এটাকেই প্যাভলভ নাম দিলেন অনুবর্তন। যে বারবার, একদিনে কিন্তু হয়নি, অনেকদিন ঘন্টা বন্ধ করার আগে খাবারটা, ঘন্টাটা আগে বাজিয়েছে, ঘন্টা বন্ধ ঠিক আগে খাবার দেওয়া হয়েছে। এই করতে করতে কুকুরের মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে ঘন্টা দিলেই খাবার দেবে। এই যে ঘন্টা শুনে লালাক্ষরণ হয়েছে, এই যে একটা, তাহলে লালাক্ষরণের সাথে তো খাদ্যের সম্পর্ক ছিল, কিন্তু এখানে লালাক্ষরণের সাথে কার সম্পর্ক তৈরি হলো, ঘন্টার সাথে। এই যে এই সম্পর্কটাকে নাম দেওয়া হচ্ছে অনুবর্তন বা কন্ডিশনিং। ঠিক আছে, অনুবর্তন বা কন্ডিশনিং আমাদের জীবনেও। এবার বলতে পারো যে স্যার অনুবর্তন, তোমরা বলতে পারো আমাদের জীবনে কোথাও অনুবর্তন ঘটে? আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা হয়তো পারবে না, ঠিক আছে। ধরো সকালে উঠে তোমাকে যদি এখন ব্রাশ না করে তোমার সামনে একটা ভাতের থালা বা তোমার প্রিয় খাবার 1 প্লেট সাজিয়ে দেওয়া, খেতে পারবে? কি মনে হচ্ছে? একদম সবাই বলছে পারবে না, পারবে না, কারণ আমাদের অভ্যাস সকালে উঠে আগে ব্রাশ করতে হয়, তাই তো? এই যে অভ্যাসটা একদিনে আসেনি, ছোটবেলায় কিন্তু আমরা করতে জানো, মা বাবা বকতো, বকতে বকতে আমাদের মধ্যে অভ্যাস হয়ে গেছে। এটা কি, তাহলে সকালে ব্রাশটা তো আমি রাতেও করতে পারতাম, তো ওই যে অভ্যাস, এটাই হচ্ছে অনুবর্তন। তুমি রোজ সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠো, একদিন অ্যালার্মটা মিস করলে দেখবো ওই টাইমে তোমার ঘুম ভেঙে যাবে, কারণ তোমার স্নায়ুতন্ত্র অভ্যাস হয়ে গেছে ওই টাইমটা জেগে ওঠার। এইটাই হচ্ছে অনুবর্তন। এবার এখানে আর একটা কথা আছে, অনুবর্তিত আর অনাবর্তিত, যে দুটোর মধ্যে অনুবর্তন ঘটেছে। কোন দুটোর মধ্যে অনুবর্তন ঘটলো? ঘন্টার সাথে লালাক্ষরণ, এই দুটোর অনুবর্তন, এরা হচ্ছে অনুবর্তিত। এর মধ্যে উদ্দীপক কোনটা? ঘন্টা উদ্দীপক, ঘন্টা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক। প্রতিক্রিয়া কোনটা? লালাক্ষরণ, এ হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। আর যে দুটো খেলার বাইরে চলে গেছে, সজাগ ভাব আউট, খাদ্য আউট, এই দুটো অনাবর্তিত। এর মধ্যে খাদ্য হচ্ছে উদ্দীপক, এ হচ্ছে অনাবর্তিত উদ্দীপক, সজাগ ভাব হচ্ছে প্রতিক্রিয়া, এটা হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া। আশা করি ক্লিয়ার। তাহলে বলো পরিমল, বলো অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? হ্যাঁ, আইভান প্যাভলভ। আইভান প্যাভলভ, উনি কোন দেশের? রাশিয়ান। তাহলে যে কোনো প্রতিক্রিয়ার পেছনে কি আবশ্যিক? উদ্দীপক।
উদ্দীপক, প্রতিক্রিয়ার পেছনে প্রতিক্রিয়া নয়, যে কোনো প্রতিক্রিয়া উদ্দীপক নির্ভর। উদ্দীপক ছাড়া তো আমার যদি একটা উদ্দীপক না আসে আমি প্রতিক্রিয়া করবো কি করে? উদ্দীপক আবশ্যিক, অবশ্যই। তাহলে ঘন্টা আর খাদ্য এর মধ্যে অনুবর্তিত কে অনাবর্তিত কে? ইয়েস, খাদ্য বস্তু হচ্ছে অনাবর্তিত আর ঘন্টা হচ্ছে অনুবর্তিত। এই দুটো উদ্দীপক আর এই দুটো হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্লিয়ার হয়েছে? পরের দিন আমরা অনুবর্তনের আরেকটা পার্ট আছে, সেটা আবার আলোচনা করবো, আরো ইন্টারেস্টিং। এই হলো আমাদের আজকের অনুবর্তন, প্রাচীন অনুবর্তন ক্লাসটা বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি একই অভিযোগ আবার কিন্তু হতে পারে, আমি নিজেই বলছি টাইমের থেকে এতটা টাইম কিন্তু পাবো না, এতটা টাইম আমরা পাবো না। কিন্তু তাহলে স্যার আপনি কেন এত টাইম নিয়ে করছেন, এটা প্রশ্ন আসছে তো। দেখুন, বড় জিনিসকে ছোটটা আমরা সহজেই করে ফেলতে পারি, কিন্তু ছোটটাকে বড় করা একটু সব ক্ষেত্রে গার্ডার রবার বাদ দিয়ে বাকি ক্ষেত্রে কিন্তু সমস্যা। আমার স্টার্টিংটার উপরে, আমি আগেও বলেছি, স্টার্টিংটার উপরে ক্লাসটা নির্ভর করবে। আপনার টার্গেট থাকবে ফার্স্ট 2 মিনিট। এই 2 মিনিট 2.5 মিনিট হয়তো আপনাকে দেখবে তারা, ভালো লাগলে বা কোনো কারণবশত আপনাকে 4, 5, 6, 10 মিনিটও টেনে দিতে পারে। সাধারণত 10 মিনিট অবধি যাবে না, কিন্তু আমাকে তো প্রস্তুত হয়ে থাকতে হবে। আমি কন্টিনিউ করবো, তারা আমাকে বসিয়ে দেবেন। আমি 3 মিনিটের মধ্যে শেষ করে ছেড়ে দেবো সেটা নয়। 3 মিনিটের মধ্যে ক্লাস কিন্তু শেষ করবেন না আপনাকে বসতে না বললে। যেখানে যারাই যে উপদেশ দিচ্ছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, 3 মিনিটে আপনি একটা শুরু করে নিয়ে গেছেন অনুমোদন, ব্যাস কমপ্লিট না, আপনাকে ওখানে মেডেল দেওয়া না ফার্স্ট হলে। কিন্তু আপনার পড়ানোর কৌশলে আপনি ফার্স্ট হন, আপনি কন্টিনিউ করছেন, আপনি ক্লাস পেয়েছেন, আপনাকে ডেমনস্ট্রেশন দিতে বলে, আপনাকে তো বলেনি মাইক্রো টিচিং করুন 5 মিনিটে। হ্যাঁ, এইবারে এখানে একটা কথা, যদি আপনাকে বলে আচ্ছা এই বিষয়টা আপনি 5 মিনিটের মধ্যে পড়ান, সেক্ষেত্রে কিন্তু এমন হয় না সাধারণত। যদি বলে দেয় তখন, তাহলে এবার তাই বলে আপনি এবার ভাবলেন স্যার তাহলে আমি 40 মিনিটের মতন শুরু করব, ধীরে সুস্থে অনুবর্তন বোঝাবো আমি 7 মিনিট ধরে। না, আপনি প্রথম 2 মিনিটের মধ্যে সাবজেক্টে, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সাবজেক্টে ঢুকে যাবেন। বাকি 2 মিনিটও যে গল্প করছেন, ভূমিকাটা করছেন, তথ্যমূলক হওয়া চাই, কিন্তু এটা মাথায় রাখবেন। স্টার্টিংটাই মেন। আমার আরো ঝুলাতে অনেক কিছু অস্ত্র আছে, আমি লাস্টে দেখাবো না। আপনার মেন মানে শোরুমটাকে ঠিক রাখতে হবে। গোডাউন তো পরে কাস্টমারের সাথে শোরুম দেখবে, তাই তো, তারপরে স্যাম্পেল পছন্দ হলে আরো কালার আছে কিনা তখন গোডাউনে, বা এই মডেল আছে কিনা। তো শোরুমটা চকচকে করতে হবে। শোরুমে আমি জিনিসপত্র রাখলাম না, গোডাউনে বিরাট লাট মেরে রেখে দিচ্ছি, সেটা বললে হবে না। এইটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। স্টার্টিংটা ভালো করে করুন, আর ভেতরে আপনারা প্রত্যেকে যোগ্য, আপনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আমি তুলছি না, তোলার আমার কোনো রকম মানে অভিপ্রায় নেই, প্রশ্নই আসে না। প্রত্যেকে যোগ্যতার বলে এখানটায় পৌঁছেছেন, আপনারা পারবেন। নিজের সাবজেক্ট একটা 40 মিনিট কেন, আরো বেশি সময় খুব দক্ষতার সাথে পড়াতে পারবেন। কিন্তু এখানে বিষয়টাকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। অল্প সময়ের মধ্যে যতটা তথ্য দেওয়া যায়, কনক্লুশন আনা যায়। আবার একই কথা বলেছি যে এর আগেও, যে আমার মোটামুটি আমি কনক্লুশনে 5 মিনিটে নিয়ে এসেছি, আমাকে বসতে বলেনি। আমি কি করব, ওই সাবজেক্টের ভেতরে আমি কাল্পনিক প্রশ্ন করব, হ্যাঁ বলো তো এটা, বলে আমি তার ব্যাখ্যায় চলে যাব। না, উত্তরটা তুমি ভুল বলে এই হবে, আপনি ব্যাখ্যা করুন। টাইম যতক্ষণ আপনাকে না বসিয়ে দিচ্ছে আপনি বসবেন না। যদি তারা আগের থেকে আপনাকে বলে আপনি 5 মিনিটের মধ্যে বিষয়টা পড়ান, তখন আপনি খেয়াল রাখবেন 5-5 জায়গায় 5.5 মিনিট 6 মিনিট হয়ে গেছে, তখন আপনি ছেড়ে দিন যে হ্যাঁ স্যার আমি কমপ্লিট এই অবধি পারলাম এই সময়ের মধ্যে। সেটা কিন্তু একটা পদ্ধতি, সেটা সাধারণত হবে না। আর যেটা বিষয়, সব বিষয়ে আপনি জানেন বলেই আজকে কোয়ালিফাই করেছেন, কিন্তু তারপরেও যে কোনো, আমার এডুকেশন তো আমি সবসময় বলি, আমি একজন এডুকেশনের ছাত্র হিসেবে, একটা মহাসমুদ্র, তার এক বিন্দুরও কম জলরাশি, যা মান হবে আমার এডুকেশনের জ্ঞান ঠিক ততটাই। এবার আপনাদের নিজের বিষয়ে বা এডুকেশনে জ্ঞান অনেক বেশি থাকলেও কখনোই কিন্তু এই আত্মবিশ্বাস থাকবে, কিন্তু ওভার কনফিডেন্স না, আমি তো সব জানি, আমার কি আছে, যে কান থেকে দেবে মেরে দেবো, না প্লিজ, এটা নয়। পারবেন আপনি সব বিষয়ে, কিন্তু ওভার কনফিডেন্ট নয়। তবে যেটা বলবে, অনেকে একটা প্রশ্ন করছেন, স্যার আমাকে একটা টপিক পড়াতে বললো, আমি কি টপিকটা চেঞ্জ করতে বলতে পারি, আমি অন্যটা পড়াবো? সাধারণত এটা করবেন না, এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ একদম। কারণ আপনাকে আর যাই বলুক, আপনার সিলেবাস, আপনার সাবজেক্টের বাইরের বিষয় অন্তত পড়াতে বলবে না। ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করতে পারে, সব জায়গায় কিন্তু সেকেন্ড চয়েস থাকে না।
আপনি এখানে সেকেন্ড চয়েস চাইবেন না। অগত্যায় এখন এমনই একটা টপিক, হয়তো আপনি সত্যি সত্যি বিষয়টা এতটাই নতুন হয়েছে যে নতুন সিলেবাস, আমি সত্যি এই জন্য আমি প্রথম দিন থেকে বলেছি 11-12 বা যারা নবম দশমে আছেন যে স্তরের যে সাবজেক্ট, তার সিলেবাসটাকে গুলিয়ে খেয়ে ফেলুন। আপনার ঠোঁটস্থ কণ্ঠস্থ একদম থাকবে কোন সেমিস্টারে কি আছে। সাব টপিকটা সাধারণত চেঞ্জ করবেন না। একান্তই এমন পরিস্থিতি হলে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করুন, তবে সেটা আপনার জন্য খুব সুখকর বা মানে ফলদায়ক নয়। কিন্তু আমি এটা একদম সিরিয়াস, মানে আমার যেটা অনুমান আমি সেটা বলছি, সেটা খুব একটা আপনার জন্য সুখকর নয়। তাই চেষ্টা করতে হবে সিলেবাসটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়ার। প্রত্যেকটা টপিক আমি এই জন্য চেষ্টা করছি, সমস্ত জায়গা থেকে একটা দুটো ক্লাস আপনারা জানেন, তবু যেহেতু রিকোয়েস্ট করছেন আমি চেষ্টা করছি। আর আই কন্ট্যাক্টটা আবার বলছি ঠিক রাখবেন। প্রশ্ন করার দক্ষতাটা, প্রতিটা বিষয় থেকে প্রশ্ন করার দক্ষতাটা আপনার কিন্তু চাই। কাল্পনিক প্রশ্ন করবেন, কাল্পনিক উত্তর নিচে নেবেন, কাল্পনিক ত্রুটি ধরবেন, কাল্পনিকভাবে তার ব্যাখ্যা করবেন, কিন্তু টোটাল বিষয়টা রিয়েল মনে হওয়া চাই। এটাই কিন্তু বাস্তব, এটাই আপনারা পারবেন, আপনাদের দ্বারা সম্ভব, অবশ্যই পারবেন। আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।